প্রশাসনের প্রত্যেকটা স্তর জানে কারা অযোগ্য। এই অযোগ্যদের দিয়ে ভোট লুট করিয়েছে প্রিসাইডিং অফিসার বা অন্যান্য রাজ্যের মমতা ব্যানার্জি শিক্ষকদের উপরে যে বর্বরচিত হামলা চালালেন, এটা তার শেষের শুরুটাকে আরো ত্বরান্বিত করে তুলল। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম যেভাবে কসবায় ডিআই অফিসের সামনে যারা যেসব শিক্ষকদের চাকরি চলে গেছে তাদেরকে যেভাবে পুলিশ বেধড়কভাবে মারলেন, মানে লাঠিপেটা করা হলো, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? এটা আমরা বহুবার 11 সালে এই সরকার আসার পরে শিক্ষক পেটানোর উদাহরণ দেখেছি, ডাক্তার পেটানোর উদাহরণ দেখেছি, অধ্যাপকদের ফেলে পেটানো, ভিসিদের মারা, এগুলো আমরা দেখেছি। আপনারা দেখুন, আমি বলছি দেখুন, এটা পুলিশ রাষ্ট্রে পরিণত করেছে মমতা ব্যানার্জি। এবং এই পুলিশ রাষ্ট্রে কিছু অযোগ্য সাদা খাতা জমা দেওয়া সিভিক পুলিশ, তারা রাষ্ট্রযন্ত্রের পলিটিক্যাল পার্ট হিসেবে মমতা ব্যানার্জির এই স্বৈরাচারী মানসিকতাটা, যেটা নির্বাচিত গণতন্ত্রকে মমতা ব্যানার্জি যে স্বৈরতন্ত্রে রূপান্তরিত করেছে 11-র পর থেকে, সেইটাকে রক্ষা করতে পুলিশ নেমে পড়েছে অ্যাক্টিভ। আমি বলছি দেখুন, পুলিশের কি বিচিত্র ইয়ে। আপনি লাস্ট 72 ঘন্টায় পশ্চিমবঙ্গের দুটো প্রান্তে দু ধরনের পুলিশ দেখতে পেলেন। এক পুলিশ ব্যাপক হারে এসডিপিওর গাড়ি ভাঙছে, পুড়িয়ে দিচ্ছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, সরকারি আইনকে বুড়াঙ্গল দেখিয়ে পুলিশ লুকোচ্ছে কখনো কাপড়ের দোকানে, সালোয়ার কামিজের দোকানে, কখনো ঝোপে ঝাড়ে প্রাণ বাঁচাতে। আবার এই পুলিশই ভয়ানক আগ্নেয়াস্ত্র পেন নিয়ে কিছু সদ্য চাকরিহারা শিক্ষক মহাশয়রা তাদের ন্যূনতম কথাটা বলতে গেছেন, 16-র পর থেকে এই প্রথম তারা কথা বলতে গিয়েছেন, আন্দোলন করতে গিয়েছেন, তার উপরে তার বুকে লাথি মারল মমতার সরকার। এদের পেটে লাথি মেরেছে, এদের চাকরিটা বিক্রি করেছে আলু পটল ঝিঙ্গের মতন, আর পুলিশ দিয়ে এদের বুকে লাথি মারলো। আমি বলছি, আমি কিন্তু এটাতে কোনো আশ্চর্যর কিছু দেখছি না। কালকে এটাকে ডিফেন্ড করতে হালকাভাবে বল প্রয়োগ করা হয়েছে। কুণাল বাবু বললেন, যাদবপুরের একটা ছবি পোস্ট করে ওম প্রকাশ বাবুকে নাকি ভামেরা লাথি মেরেছে। এসব অনেক কিছু ডিফেন্ড করতে শাসক দলের নেমে পড়েছেন। আমি ওই কাউন্টারগুলো দিতে যাচ্ছি না, কারণ ওই কাউন্টারগুলো কি দেব? যাদবপুরে সমস্ত চ্যানেলের সামনে, সরকারের সামনে, পুলিশের সামনে তাদের প্রতি একজন প্রাক্তন ভিসি কাম সিনিয়র প্রফেসরকে কিছু বাম ছাত্ররা লাথি মারলো। তখন আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু শাসক শিবির এবং প্রশাসন এত কিছু জানার পরে ওদের আইডেন্টিফাই করতে পারার পরেও একজনকে অ্যারেস্ট করেনি, কারণ ওখানে তাদের পলিটিক্যাল ডেভিডেন্ট ছিল শাসকের। এই ভোট কাটুয়া বামেরা ভোটের সময় ভোট কেটে কেটে তৃণমূলকে জিতিয়ে দেয়, তাই ওরা ভালো। আর এখানে এই চাকরিহারা মানুষগুলো চাকরি চুরি করেছে তৃণমূলের নেতারা। তাদেরকে মুখ্যমন্ত্রী ঘোল খাওয়ানোর জন্য স্টেডিয়ামে ডেকে পাঠিয়েছে 500 টাকার টিকিট দিয়ে, টিকিটের মাধ্যমে। সেখানেও জাল জোট চুরি হয়েছে। আপনারা দেখালেন বহু তাদেরপন্থী কলেজ প্রফেসর কলেজ ফাঁকি দিয়ে, ছাত্রদের না পড়িয়ে কলেজের পড়াশোনা ফাঁকি দিয়ে গিয়ে বসে আসর জমিয়েছে। আমি এত কিছুর পরেও এগুলো সব জানে লোকে। যেটা লোক জানে না সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে কি বলেছিল, কার সামনে না। মেহবুব মন্ডল কিংবা ধীতেশ মন্ডল যারা চাকরি হারিয়েছে, অদ্যপ্রান্ত ওই স্টেজের মধ্যে ছিল, নিজেদের কথা বলেছেন। মমতা ব্যানার্জি ওদের ঠিক উল্টো কথাটা স্টেজে যে বলেছেন, আমি সেই কথাটায় আসছি। কি বলেছিল সেদিন মমতা ব্যানার্জি? আর্কাইভটা দেখবেন। আমার কাছে ABCDE অব্দি প্ল্যান আছে। কি প্ল্যান আছে উনি কিন্তু বলেননি, ক্যামেরার সামনে বলেননি, লুকোনো আছে তার প্রশাসনের প্ল্যান। আমি ভেবেছিলাম ইনার যখন প্ল্যান আছে, রাজ্যে 11 সালের পর থেকে উনি যা যা প্ল্যানের কথা লোককে বলেননি অথচ আছে বলেছেন, তা প্রত্যেকটাই জনবিরোধী প্ল্যান হয়েছে। হয় কখনো প্রফেসর মার খেয়েছে, কখনো মাস্টারকে ফেলে পেটানো হয়েছে, কখনো ডাক্তারকে চ্যাংদলা করে নিয়ে চলে গেছে পুলিশ। শেষে তো দেখলেনি আরজি করের ওই ডাক্তার বোনটি ধর্ষণ খুনি হয়ে গেল। আমি বলছি যে নিশ্চয়ই প্ল্যানটা দেরিতে হবে, 2-4 দিন পরে এই প্ল্যানটা এরা বুঝতে পারবে, এরা বুঝবে মমতা ব্যানার্জির প্ল্যান কত ভয়ানক। কিন্তু এতে 24 ঘন্টার মধ্যে প্ল্যানটা উনি প্রকাশ করে দেবেন,
যে এ ফর বুকে লাথি, বি ফর পিঠের লাঠি, সি ফর চ্যাংদোলা করে থানায় তুলে নিয়ে যাওয়া, ডি আর ইটা এখনো লুকোনো আছে, দেখায়নি। ওটা আরো ভয়ানক হতে চলেছে, আপনি জেনে রাখুন, ভয়ানক। আমি আপনাকে পরিষ্কার বলছি, এই রাজ্যে 11 সালে মমতা ক্ষমতায় আসার পরেই তো আমরা দেখেছিলাম 19-এ কল্যাণীতে লাইট বন্ধ করে গায়ে ভারতের জাতীয় পতাকা জড়িয়ে থাকা শিক্ষক কুলকে জাতীয় পতাকা ছিঁড়ে পদদলিত করে জামা কাপড় খুলে ল্যাংটো করে পুলিশ পিটিয়েছিল, দেখেননি আপনি? এই তো সরকার 11 সালে তাদের পোষ্যপুত্র আরাবুল একজন অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিল। এই সেই রাজত্ব যেখানে প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো প্রান্তে কোনো শিক্ষককে মারা হয়, কোনো ভিসিকে মারা হয়, কোনো প্রফেসরকে মারা হয়, হেনস্থা করা হয়। না স্যার, এখানে তো প্রশ্ন উঠছে, দেখলাম নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী এদেরকে প্রতিশ্রুতি দিলেন, কিন্তু তারপরে দেখলাম আমরা পুলিশ এদেরকে পেটাচ্ছে। হ্যাঁ, পুলিশ পেটাচ্ছে মানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি, অন্যদিকে না, একদম মুখ্যমন্ত্রী ইন্ডোরে প্রতিশ্রুতি দিয়েছেন, কি কতগুলো ভুয়ো প্রতিশ্রুতি, যাতে এরা আরো ফেসে যায়। কি প্রতিশ্রুতি দিয়েছেন? যোগ্যদের কাজ যাবে না, সার্ভিস কন্টিনিউশন হবে, বেতন পাবেন, আমরা দেখছি আদালতের রায় মানবো না, আপনারা যান ভলেন্টিয়ার সার্ভিস দিন। এগুলো প্রত্যেকটাই কোর্ট কন্টেম্পট। এরা যদি স্কুলে ফিরে যায়, মুখ্যমন্ত্রীর কথায় পরিষ্কার বলে দিচ্ছে এরা কোর্ট কন্টেম্প করবে, কারণ কোর্ট কিন্তু বলেনি বেতন না নিলেও তোমরা যোগ্য। দাঁড়ান, উনি কি আইনের ঊর্ধ্বে? এবার এই ছেলেগুলো যখন মুখ্যমন্ত্রীর মৌখিক ভাষণে গিয়ে স্কুলে পড়াবেন, মামলা হবে, কোর্ট বলবে তোমাদের তো আমি সন্দেহবশত প্রমাণ করতে পারিনি বলে তোমাদেরকে অযোগ্য বলেও তোমাদের বেতন ফেরাতে বলিনি, আবার পরীক্ষার বলছি আমি মানবিক, কোর্ট বলবে আমি মানবিক, কিন্তু তুমি আমার কথা ভায়োলেট করলে, তাই তোমাদের ওই অধিকারটাও কেড়ে নিচ্ছি, পরীক্ষাও বসতে পারবে না, আবার বেতনটাও রিটার্ন করো। এটা না হওয়ার সম্ভাবনা কিচ্ছু নেই, কোর্ট কন্টেম্প করবে ওরা। তখন যদি ওরা মুখ্যমন্ত্রীর ইন্ডোরের ভাষণটাকে ছোট ছোট ক্লিপ করে গিয়ে রিল করে বিচারপতির কানে কানে চোখে চোখে গিয়ে বলে, এই দেখুন স্যার, আমাদের পুলিশ মন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী কাম মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানের কথা শুনে গিয়েছিলাম, তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না কোর্টে। দ্বিতীয়, মুখ্যমন্ত্রী ইনডোরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইগুলো মিথ্যে প্রতিশ্রুতি। আউটডোরে তার পুলিশকে তিনি বলেছিলেন ABCDE প্ল্যানটাকে পাশ করাও তোমরা, কারণ মুখ্যমন্ত্রী জানেন এই আন্দোলনটা দুর্নিবার হয়ে দাঁড়ালে, এই আন্দোলনটা লাগাম ছাড়া হয়ে দাঁড়ালে তার প্রশাসন বাধ্য হবে যে তারা যে লুকিয়ে রেখেছিল অযোগ্যদের তালিকাটা, এটা বের করতে। প্রশাসনের প্রত্যেকটা স্তর জানে কারা অযোগ্য, এবং এই স্তর প্রত্যেকটা মুহূর্তে এই অযোগ্যদেরকে বের করে করে একে একে কাজে লাগায়। ইলেকশন 21-এর প্রমাণিত এই অযোগ্যদের দিয়ে ভোট লুট করিয়েছে প্রিসাইডিং অফিসার বা অন্যান্য নির্বাচনের অফিসার বানিয়ে। দ্বিতীয়, মুখ্যমন্ত্রী স্টেজের আশেপাশে ইভেন তৃণমূল ঘেঁষা চ্যানেলগুলোতে যে টিচাররা গিয়ে চোখের জল নাকের জল এক করে তাদের চাকরি হারানোর রোদন করলেন, তারা দেখুন ওএমআর যে সিবিআই যে ওএমআর গুলো হাইকোর্টে বাধ্য করেছিল, হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে SSC কে আপলোড করতে ওয়েবসাইটে, তারা সবাই তারাই। এই যে দেখুন একটা চ্যানেল আছে, আমি নাম বলছি না, আপনার চ্যানেলের অন্য চ্যানেলের নাম বলা যাবে না, একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তাকে আমি অযোগ্য বলছি না, কিন্তু তিনি যার ইন্টারভিউ নিলেন একদম খাতায় কলমে তার ওএমআরটা ভাইরাল হয়ে গেছে, আমরা তখনও জানতাম। 9টা প্রশ্নের উত্তর দিয়েছে, তাও প্রশ্ন উত্তর সঠিক কিনা আমরা জানি না। অর্থাৎ তৃণমূল প্রত্যেকটা স্তরে সবাই জানে কারা অযোগ্য, শুধু কোর্টকে জানাচ্ছে না, কারণ জানালে পশ্চিমবঙ্গের কোনো গাছের গুড়ি একটাও ফাঁকা থাকবে না। তৃণমূল নেতাদের যাতে টাকা দিয়েছে এরা ধরে ধরে পেটাবে, হাত পা ভেঙে দেবে, আর তৃণমূল দলটা 24 ঘন্টার মধ্যে উঠে পড়বে, এটা মমতা ব্যানার্জি জানে। তাই মমতা ব্যানার্জি ক্রাইম কিলিং এর প্রসিডিওর নিয়েছেন, মিথ্যাচার করছেন, এদের ডিরেল করছেন। দেখুন কালকে নাকি বোর্ডে নাকি বা SSC দপ্তরে নাকি এদেরকে ডেকে পাঠিয়েছে, আলোচনা বসবেন। আমি বলছি আলোচনা কি পড়ে আছে আমি জানি না, এখানে তো একটাই কথা পড়ে আছে, আপনারা অ্যাপিল করুন, সুপ্রিম কোর্ট যদি রাজি হয় তাহলে যোগ্য অযোগ্যদের সঠিক তালিকা দিন, তাহলে যদি কিছু হতে পারে, আমি বলছি না হবে, হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এটা না করে এইসব করছেন মানে 26-এর আগে কিলিং করছেন এবং বেছে বেছে ওদের লোককে, দেখুন এখানেও অভিযোগ উঠছে, কালকে নিয়ে কি বেছে বেছে
অযোগ্যদের চিঠি করে ডাকা হয়েছে, ঠিক যেভাবে ইনডোরে বেছে বেছে অযোগ্যদের ঢুকতে দেওয়া হয়েছিল, যোগ্যরা বাইরে মারপিট করছিল। হ্যাঁ, ইয়েস, কারণ মুখ্যমন্ত্রী এইবার কি করবেন, শেষ লাইনটা ইনডোরে উনি বলে দিয়েছেন, অযোগ্যরা কেন অযোগ্য আমরা দেখব, তাদেরও ব্যবস্থা একটা উনি করবেন। অর্থাৎ এদের কি ব্যবস্থাটা উনি করবেন সেই মেকানিজমটা এর প্রেসিডিওর মধ্যে চেঞ্জ ওরা ভেবে নিচ্ছেন। স্যার আমরা দেখলাম পুলিশ একেবারে তাদেরকে মারলো, লাঠি চাপেটা করলো, লাঠিও মারলো, কিন্তু তারপরে দেখছি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ডিআই অফিসে গেছিলেন কেন? বাহ, কি শিক্ষামন্ত্রী দেখুন, শুনেছিলাম উনি শিক্ষক, অধ্যাপক, ওনার পিতা শ্রদ্ধেয় মানুষ, তিনিও নাকি বিষ্ণুবাবু, উনিও নাকি শিক্ষক ছিলেন, বামপন্থী রাজনীতি ঘরানার ছেলে উনিও বেশ কিছুদিন বা বহুদিন বামপন্থী চর্চাটা করেছেন। আমি বলছি আপনি তো যোগ্য স্যার, আপনার পিতাও যোগ্য, এটা দার্থহীন ভাষায় আমরা বলতেই পারি। তাহলে আপনি একজন যোগ্য শিক্ষক শুধুমাত্র পদলেহন করতে তৃণমূল নেত্রীর ক্যাবিনেটে নিজেকে একটু আসন দেমা, এইটার জন্য আপনি এত নিচে নামতে পারেন? আমি বলছি যে গণ আন্দোলনের রাইটস তো সবার আছে, আপনাদেরও ছিল, আপনারা বিরোধী যখন ছিলেন কি রাজ্যের তুল কলাম, তার আগে আপনাদের আগের সরকারে যারা ছিলেন এক পয়সা ট্রাম ভাড়া বাড়ানোর জন্য হাজার হাজার ট্রাম পুড়িয়ে দিয়েছিল। রাইটস, এগুলো সংবিধান প্রদত্ত রাইটস, 19 নম্বর আর্টিকেল, 21 নম্বর আর্টিকেল আছে লেখা। আমি বলছি যে আপনি শিক্ষক হিসেবে শিক্ষককে কাঠগড়ায় দাঁড় করালেন, শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করালেন, আর একটাবারও আপনার পুলিশের একটা সমালোচনা করতে পারলেন না, যেই পুলিশ বিনা প্ররোচনায় পেন নামক একটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া কিছু দুর্বল শিক্ষককে পা ধরতে বাধ্য করলো, মারলো, মহিলাদের সফিস্টিকেটেড অঙ্গে আঘাত করলো, এটাকেও জাস্টিফাই করলেন আপনি? ধিক্কার আপনাকে শিক্ষক হিসেবে। আমি বলছি আমি লজ্জিত আপনার এই শিক্ষক হয়েও এই রকম একটা বর্বরচিত ঘটনার জন্যকে সপক্ষে আবার যুক্তি খাড়া করার জন্য। এভাবে নির্মম ভাবে যে মারা হলো, পেটানো হলো, সবাই কি ভয় পেয়েছে? দেখুন, উদয়ন পণ্ডিতদের যে কোনো এইরকম স্বৈরাচারী সরকারই ভয় পায়। আমি জানি না আজকে যদি থাকতেন, আমাদের সত্যজিৎ রায় থাকতেন, তাহলে হীরক রাজার দেশের নামকরণটা সামান্য হয়তো উনি পাল্টে নিতেন। মনে রাখবেন, শাসকের এই রক্তচক্ষুর কারণ অনেকগুলো। বহু প্রাগৈতিহাসিক কালে এই ভারতে একজন শিক্ষক ছিলেন চাণক্য। ধননন্দ রাজসভায় তাকে হেনস্থা করেছিল, অপমান করেছিল, প্রহার করেছিল। সেদিন উনি প্রতিজ্ঞা করে ধননন্দের রাষ্ট্রে বলে এসেছিলেন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, অর্থাৎ বিদ্যানকে সারা পৃথিবী পূজন করে। আপনি মহারাজ একজন শিক্ষিত শিক্ষক বিদ্যানকে অপমান করেছেন বিনা কারণে, আপনার ধ্বংস শুরু হয়ে গেল। দেখুন কালচক্র কাকে বলে, ধননন্দ কিন্তু ইতিহাসে অচিরেই লুপ্ত হয়ে গেল, তার রাজ্য খান খান হয়ে গেল। রাজ্যের মমতা ব্যানার্জি শিক্ষকদের উপরে যে বর্বরচিত হামলা চালালেন, এটা তার শেষের শুরুটাকে আরো ত্বরান্বিত করে তুললো। শেষের শুরু তো হয়েই গেছে, এটা আরো স্পিডে হলো।